নমস্কার সকলকে। গান ও গল্পে অঙ্কিতা চ্যানেলে আজকের নিবেদন অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী সিরিজের দুটি গল্প একই সঙ্গে, হাম্বির এবং হাম্বিরের রাজ্যলাভ। চিতোর তখনও পাঠানের হস্তগত হয়নি। মেবারে তখনও ভীম রানার অটুট প্রতাপ। মহারানা লক্ষণ সিংহের সুশাসনে দেশ যখন শান্তিতে সুখে ধনধান্যে পরিপূর্ণ, সেই সময় একদিন যুবরাজ অরিসিংহ দলবল নিয়ে শিকারে গিয়েছিলেন। অন্ধোয়া বনের ধারে উজলা গ্রামে মেঠো রাস্তায় শিকারীর দল রাজকুমারের সঙ্গে সঙ্গে শিকারের পেছনে ছুটে চলেছিল। শিকার একটা ছুঁচলো মুখ দাঁতালো বরাহ। বেলা দুপুরে মেঠো রাস্তার অনেকখানি ধুলো উড়িয়ে অনেক দূর ছুটে গিয়ে রাজকুমারের শিকার রাস্তার একধারে জনার ক্ষেতের ভিতরে ঝাঁপিয়ে পড়ল। সেখানে ঘোড়া চলে না, তীর তো ছোটেই না। ক্ষেতের মাঝে মাচার উপর দাঁড়িয়ে এক রাজপুতের মেয়ে এই তামাশা দেখছিল। পরনে তার পিলা ওড়নি, নীল আঙ্গিয়া। রাজকুমারের গায়ে ছিল সবুজ দোপাট্টা। দুজনের চোখ দুজনের উপর পড়েছিল। শিকারের আশায় হতাশ হয়ে অরিসিংহ যখন বুনাস নদীর তীরে আমবাগানে ফিরে চলেছিলেন, ক্ষেতের ভিতর থেকে রাজপুতের মেয়ে সেই সময় বরাহটা মেরে শিকারীদের ভেট দিয়ে গেল। রাজকুমার জিজ্ঞাসা করলেন, ক্যাসে মারা? বালিকা বল্লমের মতো সিধা একটি জনারের শীষ দেখিয়ে বললে, ইসে ঘায়েল কিয়া। তার ধুলি মাখা কালো চুলগুলি সাপের ফনার মতো সুন্দর মুখের চারিদিকে বড় শোভা ধরেছিল। তার সুডৌল হাতে পিতলের কাঁকন সূর্যের আলোয় সোনার মতো কেমন ঝকঝক করছিল। বুনাস নদীর তীরে আমবাগানের শীতল ছায়ায় সেই কথাই ভাবতে ভাবতে রাজকুমারের তন্দ্রা আসছিল। সবুজ ক্ষেতের মাঝে মাটির ঢেলা ফেলে পাখি আর ছাগল তাড়াতে তাড়াতে মেয়েটিও রাজকুমারের কথা ভাবছিল কিনা কে জানে। কিন্তু এক সময় তার হাত থেকে ঠিকরে একটা মাটির ঢেলা সেই আমবাগানের ধারে ঘোড়ার পায়ে এসে লাগলো। হঠাৎ ঘোড়ার তরবর শব্দে চমকে উঠে রাজকুমার চেয়ে দেখলেন আমবাগানের ফাঁকে একটুখানি সবুজ ক্ষেত। তারই মাঝে সেই নীল আঙ্গিয়া, পিলা উড়নি কৃষক নন্দিনী। পশ্চিম বাতাসে অরড়ের ক্ষেতে ঢেউ উঠেছে। একদল টিয়া পাখি ঝাঁক বেঁধে উড়ে চলেছে। বেলা শেষে দিনের আলো নিবু নিবু। পাথরের মতো পরিষ্কার আকাশ, তার কোলে কালো মেঘের সরু রেখা। রাজকুমার শিকার শেষে বাড়ি চলেছেন। নদীর ধারে যেখানে গ্রামের পথ আর মাঠের রাস্তা এক হয়েছে, সেইখানে দুজনে আবার দেখা হলো। বালিকা মাথায় দুধের কলসি নিয়ে মাঠ ভেঙে গ্রামে চলেছে, সঙ্গে দুটি চিকন কালো ছানা ভুঁইস। পরদিন উজলা গ্রামের সেই বালিকার ঘরে বিবাহের প্রস্তাব নিয়ে রাজকুমারের দূত এলো। বালিকার পিতা চন্দাস বংশের চৌহান রাজপুত কিছুতেই গেহলোট বংশে কন্যাদানে সম্মত নয়। রাজকুমার হতাশ হয়ে রাজ্যে ফিরলেন। এদিকে সেই বৃদ্ধ রাজপুতের ঘরে গৃহিণীর কাছে পাড়াপড়শির দুয়ারে লাঞ্ছনা গঞ্জনার সীমা পরিসীমা রইল না। এমন কাজও কেউ করে? হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে আছে, যেমন বুদ্ধি তেমনি চিরটাকাল চাষা হয়েই থাক। বুড়ো কিন্তু সকলের কথায় একই জবাব দিত, তোমরা যাই বলো, আমি কিন্তু লক্ষ্মীকে কখনোই রাজবাড়িতে 500 দিনের দাসী করে দিতে পারিনি। তার চেয়ে আমার মেয়ে গরিবের ঘরে গিন্নি হয়ে থাক, সেও ভালো। কিন্তু বুড়োর প্রতিজ্ঞা বেশি দিন রইল না। চিতোর থেকে দূত এলো। পদ্মিনী রানী লিখেছেন, আমি নিঃসন্তান, তোমার কন্যাকে ভিক্ষা চাই। আমার আশীর্বাদে চিতোরের রাজলক্ষ্মী তোমার বংশকে বরণ করুন। সতীর কথা ব্যর্থ হয় না। লক্ষ্মীর সন্তান যে চিতোরের সিংহাসনে বসবে, সেই বিষয়ে আর সন্দেহ রইল না। ধুমে ধামে আলো জ্বালিয়ে ঘোড়া সাজিয়ে বর বেশে যুবরাজ এলেন যেন কোনো স্বপ্নের রাজ্য থেকে। রাজপুত্র এসে উজলা গ্রামে উদয় হলেন। আনন্দে আলোয় নাচে গানে সমস্ত গ্রাম এক রাতের মতো উৎফুল্ল হয়ে উঠল। সুখের বাসর আনন্দের মধ্যে কখন কাটল বোঝা গেল না।
1 বৎসর পরে যুবরাজ লক্ষ্মী রানীকে আর 1 মাসের শিশু রাজপুত্র হাম্বিরকে উজলা গ্রামে রেখে পাঠানের সঙ্গে যুদ্ধে গেলেন। সে যুদ্ধে যে গেল তাকে আর ফিরতে হলো না। রানা গেলেন, রাজপুত্রেরা গেলেন, ভীমসিংহ গেলেন, রানী পদ্মিনী, রাজবধূ, রাজমাতা সকলে গেলেন। চিতোর লক্ষ্মী অন্তর্ধান করলেন। রইলেন কেবল উজলা গ্রামে হাম্বিরকে নিয়ে রানী লক্ষ্মী আর কৈলোরের কেল্লায় মেবারের রানার বংশধর অজয় সিংহ। একদিকে সোরনাল বলে একখানি ছোট গ্রাম, আর একদিকে আরাবল্লী পর্বত। মাঝে একটি ছোট পাহাড়ের উপর কৈলোরের পুরাতন কেল্লা। একসময় পাহাড়ি ভিলদের শাসনে রাখার জন্য ওই কেল্লা প্রস্তুত হয়েছিল। তখন চিতোরের মহারানা বছরের মধ্যে প্রায় 4 মাস এখানেই কাটাতেন। তখন কেল্লার শ্রী ছিল এক। তারপর পাহাড়ি জাত যখন ক্রমে অধীন হয়ে শত্রুতা ছেড়ে বশ্যতা মানলে, তখন আর বড় একটা এখানে আসার প্রয়োজন হতো না। কুচ্ছিত 2-1 রাজকুমার শিকারে এসে রাত্রিবাস করে যেতেন। কেল্লাও ক্রমে ভেঙে চুরে বন জঙ্গল আর কাঁটা গাছে পরিপূর্ণ হয়েছিল। ঝড় বৃষ্টি বিদ্যুতের মাঝে চিতোরের রানা লক্ষণ সিংহের বংশধর রাজ্যহারা অজয় সিংহ স্ত্রী পুত্র নিয়ে একদিন এই কেল্লায় আশ্রয় নিলেন। সে দুঃখের রাজ্যে কি দুঃখে কেটেছিল তা কে বলবে। মাথার উপরে ফাটা ছাদ দিয়ে বৃষ্টির ধারা পড়ছে, ঘরের কোণে ইঁদুরের খুটখাট, বাদুরের ঝটাপট। রাজার ছেলে, রাজার বউ তারই মাঝে ভিজে ঘরে খড়ের বিছানায় ঘোড়ার কম্বল ঢাকা দিয়ে রাত কাটালেন। সকালে গ্রামবাসীরা রাজা দেখতে এসে দেখলে তাদের রাজার বসবার সিংহাসন, শোবার খাটিয়া নেই। রাজার রানী, রাজার ছেলে ঘোড়ার কম্বলে বসে আছেন। মেবারের রানা অজয় সিংহ আজ কোথায় সোনার সিংহাসনে রাজছত্র মাথায় দিয়ে বসবেন? রানীমা কোথায় 2 রাজকুমার অজিম সিংহ আর সুজন সিংহকে নিয়ে গজদন্তের পালঙ্কে আরাম করবেন? না তাদের এই দুর্দশা? গ্রামবাসীরা তখনই যত্ন করে কেল্লা পরিষ্কার করতে লাগলো, ঘর সাজাতে লাগলো। গ্রামের জোরদার গজদন্তের খাট, সিংহাসন, কিংখাবের সুজনি, জরির চাঁদোয়া, শ্বেত চামচ, চন্দনের পাখা, রূপার প্রদীপ, সোনার বাটা, শ্বেত পাথরের বাসন হাজির করলে। ক্ষেত থেকে চাষির মেয়েরা তরি তরকারি, ঘিয়ের মটকি, দুধ দেওয়ার গাই, ঘোড়ার ঘাস নিয়ে হাজির হলো। দেখতে দেখতে 60 সরঞ্জামে কেল্লার শ্রী ফিরে গেল। সন্ধ্যার সময় গ্রামবাসী তাদের রাজার মুখে, রানীর মুখে, 2 রাজপুত্রের মুখে হাসি দেখে বিদায় হল। ভক্ত প্রজার প্রাণপণ সেবায় অজয় সিংহ সব দুঃখ ভুললেন। কেবল চিতোর যে এখনো পাঠানের হস্তগত, এই দুঃখ তার মন থেকে কিছুতেই গেল না। তিনি প্রায় দীর্ঘশ্বাস ফেলে বলতেন, হায়, সূর্য এখনো রাহুগ্রস্ত, কবে গ্রহণ শেষ হবে কে জানে। সেই সুদিনের প্রতীক্ষা করে আমায় কতকাল থাকতে হবে তা কে বলতে পারে। দিন যেতে লাগলো, কিন্তু সুদিনের প্রতীক্ষায় অজয় সিংহ রইলেন। সেই সুদিন বুঝিবা আর এলো না। পাঠানের হাত থেকে চিতোর উদ্ধার করতে অজয় সিংহ প্রাণ দিতে প্রস্তুত, কিন্তু তার লোকবল, অর্থবল কোথায়? বড় আশা ছিল 2 রাজকুমার অজিম সিংহ ও সুজন সিংহ বড় হয়ে পিতৃরাজ্য উদ্ধারের চেষ্টা করবে। কিন্তু হায়, বিধাতা সে সাধেও বাদ সাধলেন। সেদিন বর্ষাকাল। মেঘের ঘটা আরাবল্লী পর্বতের শিখরে শিখরে কাজলের মতো ছায়া ফেলেছে। গ্রামের উপর, ক্ষেতের উপর দিয়ে আলো আঁধারের খেলা চলেছে। 2 রাজকুমার শিকারে বেরিয়েছেন। রাজা রানীতে মহলের ভিতর একলা আছেন। সন্ধ্যা হলো। রাজকুমারেরা ঘরে ফিরছেন না দেখে রানীমা একবার খোলা জানলার দিকে চেয়ে দেখছেন। দেখতে দেখতে পশ্চিমে মেঘের তীরে একটুখানি সোনার ঢেউ খেলিয়ে সূর্যদেব অস্ত গেলেন। রাত্রির অন্ধকার মেঘের অন্ধকারে গাঢ়তর হয়ে এলো। রানীমা রাজার সঙ্গে কথা বলছেন আর বারে বারে জানলার পানে চেয়ে দেখছেন। রাজা বললেন, তোমায় আজ আনবো না দেখছি যে। কে জানে প্রাণটা কেমন করছে বলে রানীমা উঠে গেলেন। দাসী ঘরে এসে প্রদীপ দিয়ে গেল। টুপটাপ করে ক্রমে বড় বড় ফোঁটায় বৃষ্টি নামল।
রানীমা মলিন মুখে ফিরে এসে বললেন, এরা যে দুই ভাইয়ে সকাল থেকে শিকারে গেল, এখনো এলো না কেন? রানা বলে উঠলেন, সে কি, এখনো এরা ফেরেনি? এই ঝড় বৃষ্টিতে দুজনে কোথায় রইল? বলতে বলতে কেল্লার উঠোনে লোকের কোলাহল শোনা গেল। তখন মেঘ কেটে চন্দ্রোদয় হচ্ছে। রাজা রানী দেখলেন জন কয়েক গ্রামবাসী কাকে যেন ধরাধরি করে নিয়ে আসছে। একজন দাসী তাড়াতাড়ি এসে খবর দিয়ে গেল, রানীমা, দেখুন গিয়ে বড় রাজকুমার অজিম বাহাদুরের কি হয়েছে। বলতে বলতে লোকজনে ধরাধরি করে রাজকুমারকে নিয়ে উপস্থিত হল। রাজা রানী শুনলেন, পাহাড়ের উপর শিকার করতে গিয়ে মুঞ্জ বলে যে ভীল সর্দার, তার ছেলের সঙ্গে সুজন বাহাদুরের হরিণ নিয়ে ঝগড়া হয়। ক্রমেই লড়াই বাধে। রাজকুমার তাকে রক্ষা করতে গিয়ে মাথায় চোট পেয়েছেন। রানা জিজ্ঞাসা করলেন, আর সুজন সিংহ কোথায় গেলেন? লোকজনেরা মাথা চুলকে বলল, আগে তিনি ভালো আছেন, আমাদের তিনি পাঠিয়ে দিলেন, নিজে একটা চটিতে বিশ্রাম করছেন, এই এলেন বলে। পথের ধারে চটিতে বিশ্রাম করার মানে 5 ইয়ারে মিলে সিদ্ধি টেনে আড্ডা দেওয়া। রানা বুঝলেন, বুঝেই বললেন, বিপদের সময় বিশ্রাম না করলেই নয়। লোকজন সকলে বিদায় হল। রাজা রানী, রাজবৈদ্য আর 2-1 দাসী অচৈতন্য আজিমকে ঘিরে রইলেন। সমস্ত রাত্রে রাজকুমারের চেতনা হল না। রাজবৈদ্য ঘাড় নেড়ে বললেন, আঘাত সাংঘাতিক। ভোরের আলোর সঙ্গে সঙ্গে রাজকুমার একবার চোখ চাইলেন, একবার মা বলে ডাকলেন। তারপর খাঁচা ছেড়ে পাখি যেমন উড়ে যায়, তেমনি রাজকুমারের সেই সোনার দেহ ছেড়ে প্রাণ পাখি চলে গেল। তারপর দিনের পর দিন কাটতে লাগলো। অজয় সিংহ শোকে দুঃখে নিরাশায় দিন দিন ম্রিয়মাণ হতে লাগলেন। আর সেই দুর্দান্ত মুঞ্জ ডাকাত দিন দিন প্রবল হয়ে গ্রামবাসীদের উপর প্রজালোকের ঘরে বিষম উৎপাত আরম্ভ করলে। এমনকি দুরন্ত ডাকাত এসে একদিন কৈলোরের কেল্লা পর্যন্ত লুট করে গেল। ডাকাত অজয় সিংহর মুকুট কেড়ে নিয়ে তার মাথায় তলোয়ারের চোট মেরে চলে গেল। বৃদ্ধ অজয় সিংহ, নেশাখোর সুজন বাহাদুর আর প্রজালোককে কে রক্ষা করে? একদিকে পাঠানের উৎপাত আর একদিকে মুঞ্জ ডাকাতের নিষ্ঠুর অত্যাচার। ওদিকে আবার চারিদিকে খবর হলো রানা আর বেশি দিন বাঁচেন কিনা সন্দেহ। রাজ্যে হাহাকার পড়ে গেল। সকলেই বলতে লাগলো, এতদিনে বুঝি সূর্যবংশের গৌরব শেষ হয়। সুজন বাহাদুর যে রাজ্য চালাতে পারেন এমন তো বোধ হয় না। রাজ্যের যখন এই দুরবস্থা, সেই সময় উজলা গ্রাম থেকে লক্ষ্মী রানী হাম্বিরকে নিয়ে কৈলোরে উপস্থিত হলেন। রানার আত্মীয় স্বজন, দেশের সর্দার সামন্ত যে সেখানে উপস্থিত ছিলেন। রানা সকালে সভা করে বসেছেন, হাম্বির এসে প্রণাম করলেন। রানা আশীর্বাদ করে হাম্বিরকে কাছে বসালেন। হাম্বিরকে দেখে আজ তার দাদা অরিসিংহের কথা মনে হলো। সেই নাক, সেই চোখ, দাদার মতো তেমনই সুন্দর বলিষ্ঠ শরীর, গলার স্বর তেমনই মধুর গম্ভীর। আজ অজয় সিংহের মনে পড়ল তার দাদা হরিসিংহ পাঠানের সঙ্গে শেষ যুদ্ধে যাবার আগে তার হাতে একখানি চামড়ার থলি আর একখানি চিঠি দিয়ে বলেছিলেন, এই চিঠিতে আমার শেষ ইচ্ছা রইল, আর এই থলিতে একখানি ছোরা রইল, হাম্বির বড় হলে এই দুটি তাকে দিও। রানা অজয় তার সমস্ত সামন্ত সর্দারের সম্মুখে অরিসিংহের নিজের হাতের ছোরা আর মোহর করা সেই চিঠি হাম্বিরের হাতে দিয়ে বললেন, বৎস, পড়ে দেখো, তোমার পিতার শেষ ইচ্ছা কি? পত্রে লেখা ছিল, শ্রীরাম জয়তি, শ্রী গণেশ প্রসাদ, শ্রী কলিঙ্গ প্রসাদ, মহারাজ অধিরাজ শ্রী হরিসিংহ আদেশতু। অতঃপর অজয় সিংহজিও মেবারের 10 সহস্র অধিকারের সামন্ত সর্দার ও জনপদবর্গকে আমার আদেশ এই যে, ভবানী মাতার ইচ্ছায় পাঠান যুদ্ধ সংকট সমরে যদি আমার স্বর্গলাভ ঘটে, তবে দেশাচার মতে
ভাইজি অজয় সিংহ একলিঙ্গজির দেওয়ানি গ্রহণ করিয়া যথাবিহিত প্রজাপালন ও রাজ্য চালনা করিতে থাকিবেন, ও আমার বিধবা পত্নী রানী লক্ষ্মী ও পুত্র হাম্বিরকে লইয়া যাহাতে সুখে স্বাচ্ছন্দ্যে উজলা গ্রামে বাস করিতে পারে, সেজন্য উজলা গ্রাম ও তাহার সংলগ্ন সমুদয় জমিজমা রানীর নিজ নামে বন্দোবস্ত করিয়া দিবেন। আমি নিজ বুদ্ধি ও বিশ্বাস মতো দেওয়ানির বন্দোবস্ত করিয়া গেলাম, কিন্তু ইতঃপর সিংহাসন লইয়া হাম্বির ও ভাইজির সন্তানদিগের মধ্যে যে বিবাদ ঘটিবার সম্ভাবনা, সে নিমিত্ত শেষ অনুরোধ এই যে আমাদের সমস্ত সামন্ত সর্দার মন্ত্রীবর্গ এবং প্রজালোকে যাহাকে উপযুক্ত বিবেচনায় দেওয়ানিতে বহাল করিবেন, তিনিই রাজ্যাধিকারী বলে সাব্যস্ত হইবেন। হাম্বির ও অন্যান্য কুমারের প্রতি আমার এই আদেশ যে তাহারা এই উত্তরাধিকার সূত্র লইয়া বিবাদ না করেন। দেশের সংকট অবস্থা, এই সময়ে গৃহবিবাদ বাঞ্ছনীয় নয়। আমাদের মধ্যে যে কুসন্তান এই গৃহবিবাদে লিপ্ত হইবে, ভগবান একলিঙ্গের অভিশাপ যেন তাহাকে স্পর্শ করে। ইতি সম্বৎ 1333 চিতোরগড়। পত্রপাঠ শেষ হলে রানা সকলের দিকে চেয়ে বললেন, এখন কি করা কর্তব্য? রাজ্যের সমস্ত সামন্ত সর্দারই উপস্থিত আছেন। আমার ইচ্ছা এই সভাতেই সিংহাসন সুজন বাহাদুরের কি হাম্বিরের, এ বিষয়ে একটা মীমাংসা হোক। আমি বুঝেছি আমি আর অধিক দিন নয়, অতএব আমি বেঁচে থাকতেই উপযুক্ত কোনো এক কুমারের হাতে দেওয়ানির ভার দিতে চাই। এখন দুই কুমারের মধ্যে কে উপযুক্ত, তোমরা সকলে স্থির করো। রাজসভায় তুমুল তর্ক উঠল। সেই সময় পেট মোটা, নেশায় ঢুলু ঢুলু রক্তচক্ষু সুজন সিংহ সভায় প্রবেশ করলেন। সভায় দুই দল হল। একদল বললে সুজন বাহাদুরেরই সিংহাসন পাওয়া উচিত, কেননা রাজ্য চালাতে বাহুবলের প্রয়োজন, এবং বাহুবলটা যে সুজন বাহাদুরের যথেষ্ট আছে সেটা সকলেই জানে। অন্য দলে বলে উঠল, শুধু কি বাহুবলের কর্ম? রাজ্য চালাতে হলে ধৈর্য চাই, বুদ্ধি চাই। সুজন বাহাদুরের এই দুটোর মধ্যে একটাও নেই। সৈন্যই রাজার বল। রাজাকে যদি নিজেই লড়াই করতে হলো, তবে আমরা আছি কি করতে? আমরা তো বলি হাম্বিরকেই রাজা করা উচিত। অন্য দল বলে উঠল, বাপু হে, যে দিনকাল পড়েছে তাতে মুকুট মাথায় দিয়ে সিংহাসনে বসে থাকলে আর চলছে না। এখন রীতিমতো লড়াই করতে হবে। আমরা এমন রাজা চাই যে একাই 100 পাঠানকে ঠেকাতে পারে। দুই দলে প্রচণ্ড তর্ক, শেষে হাতাহাতি হবার জোগাড়। অজয় সিংহ বললেন, তোমরা স্থির হও, আমি যা বলি শোনো। তোমরা তো জানো ভীল সর্দার মুঞ্জ যেদিন কেল্লা লুট করে গেছে, আমাদের সাধ্য হয়নি তাদের বাধা দিই। সেই রাত্রে ডাকাত এই কেল্লা থেকে চিতোরের রাজমুকুট নিয়ে পলায়ন করেছে। শুধু তাই নয়, আমি সংবাদ পেয়েছি সে নাকি আবার সেই রাজমুকুট মাথায় দিয়ে নিজেকে রাজস্থানের রাজা বলে প্রচার করছে। সূর্যবংশের এই ঘোর অপমানের একমাত্র প্রতিকার সেই রাজমুকুট উদ্ধার করা। হাম্বির আর সুজন দুজনেই এখন উপযুক্ত। দুইজনের মধ্যে যিনি সেই পাপাত্তার মুন্ডু সমেত মুকুট উদ্ধার করতে পারবেন, তিনিই রাজ্যের অধিকারী হন। কৃতঘ্ন ভীল যে মাথায় মেবারের রাজমুকুট ধারণ করতে সাহসী হয়েছে, সে মাথা আমি শীঘ্রই চাই, নচেত আমার জীবনে মরণেও শান্তি নেই। মেবারের দুই উপযুক্ত রাজকুমার বর্তমান থাকতে যদি সে মুকুট উদ্ধার না হয়, তবে জানলেম মেবারের সূর্যবংশ আজ নির্বংশ হয়েছে। রাজ্যে বীর নেই। রাজ সিংহাসন ভীল আর পাঠানের পাওয়াই শ্রেয়। কেল্লার যত সৈন্য, যত অস্ত্র আছে, দুই কুমার ইচ্ছা মতো ব্যবহার করুন আর সভা ভঙ্গ করো। কোলাহলে রাজসভা ভঙ্গ হল। তারপর দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নিজের বন্ধুবান্ধব সৈন্য সামন্ত নিয়ে সুজন বাহাদুর ডাকাত ধরতে চললেন। আজ তিনি ভারী ব্যস্ত। অন্যদিন বেলা 11টার পূর্বে সুজন বাহাদুরের ঘুম ভাঙত না, আজ তিনি ভোর না হতেই প্রস্তুত। এত ব্যস্ত যে হাম্বিরকে সঙ্গে ডেকে নিয়ে যান তারও সময় হলো না। কেল্লার জনপ্রাণী না উঠতে উঠতেই বড় কুমার সুজন সিংহ দলবল নিয়ে বেরিয়ে পড়লেন।
দু একজন সামন্ত জিজ্ঞাসা করলেন, কই, ছোট রাজকুমার গেলেন না? সুজন সিংহ হেসে বললেন, তিনি একটু আরাম করছেন। চলো আমরা আগে যাই, তিনি আহারাদি করে পরে আসবেন ক্ষণ। অমনি একজন খোসামুদে রাজপরিষদ বলে উঠল, চলুন, আমরা আগে তো গিয়ে ডাকাতের বাসা ঘেরাও করি, পরে না হয় ছোট কুমার এসে তার মুন্ডুটা কেটে নিয়ে যাবেন। অন্যজন বা বললে, রানার বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, এ কি যার তার কর্ম? বুকের পাটা চাই। ডাকাত বলে ডাকাত, মঞ্জু ডাকাত, যার নামে দেশ শুদ্ধ থরহরি কম্ব, তাকে ধরতে কিনা ছোট কুমার? হাতি মারতে পতঙ্গ। ওর মধ্যে কোনো এক মন্ত্রীপুত্র বলে উঠল, না হে না, রাজবুদ্ধির মধ্যে প্রবেশ করা কি তোমাদের কর্ম? কণ্টক দিয়ে কণ্টক উদ্ধার, বুঝলে কি না? সুজন সিংহ হেসে বললে, না হে না, তোমরা জানো না, হাম্বিরের গায়ে বেশ শক্তি আছে। তবে কি জানো, ছেলে মানুষ, এখনো হাড় পাকেনি। আমি এবার লড়াই থেকে ফিরে এসে তাকে রীতিমতো কুস্তি শেখাবার বন্দোবস্ত করছি, দেখোই না। এদিকে সকালে উঠে হাম্বির একখানা পুরনো তলোয়ার আর একখানা ছোরা শান পাথরে ঘষে ঘষে সাফ করছিলেন। ছোরাখানা পিতা অরিসিংহের আর তলোয়ারখানা উজলা গ্রামের দাদামশাই হাম্বিরকে দিয়ে গিয়েছিলেন। আজ কতকাল পরে শান পেয়ে অস্তর দুখানা বর্ষার জল পেয়ে নদীর স্রোতের মতো ক্রমে খরধার হয়ে উঠল। হাম্বির বসে বসে অস্তরে শান দিচ্ছেন, এমন সময় লক্ষ্মী রানী সেখানে এসে বললেন, এখানে বসে কি করছিস? হাম্বির বললেন, জানো না মা, ডাকাত ধরতে যেতে হবে, তাই অস্তর দুখানায় শান দিচ্ছি। লক্ষ্মী রানী বললেন, হায় কপাল, তুমি এখনো অস্তর শান দিচ্ছ? আর ওদিকে যে সুজন সিংহ সৈন্য সামন্ত নিয়ে ডাকাত ধরতে গেল, তোর চেয়ে তো সে কাজের লোক দেখছি, লোকে কেবল মিছে মিছে তার দুর্নাম রটায়। হাম্বির যেন মায়ের কথায় একটু আশ্চর্য হয়ে বললেন, তাই তো মা, দাদা তো আমায় ডেকে নিয়ে গেলেন না। রাজত্বীটা দেখছি আর আমার কপালে নেই। যাই হোক, আমি কিন্তু ছাড়ছি নে। এই কথা বলে হাম্বির দ্বিগুণ উৎসাহে তলোয়ারে শান দিতে লাগলেন। রানীমা বললেন, যা যা, বেলা হলো, এখন কিছু খেয়ে আয়, আমি ততক্ষণ এ দুখানায় শান দিচ্ছি। হাম্বির উঠে গেলেন। লক্ষ্মী রানী বসে বসে অস্তরে শান দিতে লাগলেন। রাজপুতের মেয়ে বাটনা বাটা কুটনোকোটার চেয়ে অস্তরে শান দেওয়া ভালো বোঝেন। তার হাতে পড়ে অস্তর দুখানা কিছুক্ষণের মধ্যেই চকচকে ঝকঝকে হয়ে উঠল। হাম্বির ফিরে এলে রানীমা তার হাতে ছোরাখানা দিয়ে বললেন, দেখ দেখি, এটাই যেন ফাট ধরেছে বোধ হয়, আঁকা বাঁকা কিসের যেন দাগ দেখছি। এখানায় তো কোনো কাজই হবে না। হাম্বির বললেন, বলো কি মা, বাবার হাতের ছোরা কাজে লাগবে না কি? দাও দেখি একবার ভালো করে দেখি। হাম্বির ছোরাখানা নিয়ে এদিক ওদিক ফিরিয়ে দেখলেন, কিছু বোঝা গেল না। মনে হলো যেন ছোরার ফলকটার একদিক থেকে আর এক দিক জুড়ে একটা আঁকা বাঁকা ফাট। ফাট কি রক্তের দাগ চেনা যায় না। হাম্বির বললেন, তাই তো, এটা তো কিছু বোঝা গেল না, ভালো করে দেখতে হবে। মা, তুমি অস্তর দুখানা আমার ঘরে রেখে দিও, আমি একবার মহারাজার সঙ্গে দেখা করে আসি, একটা ভালো ঘোড়া দেখে নিতে হবে। অজয় সিংহ আজ রাজসভায় যাননি, শরীর অসুস্থ, নিজের মহলে বিশ্রাম করছিলেন। হাম্বিরকে আসতে দেখে বললেন, সে কি, তুমি যাওনি? সুজন তো অনেকক্ষণ রওনা হয়েছেন। হাম্বির বললেন, আগে একটা ঘোড়া বেছে নিতে হবে, তো তো কিছু বিলম্ব হবে, আমি আর সন্ধ্যাকালেই রওনা হব। অজয় সিংহ বললেন, লোকজন তো সব বড় কুমারের সঙ্গে চলে গেছে, তুমি একা পথ চিনবে কি করে? হাম্বির বললেন, আগে একজন শিকারীর সঙ্গে বন্দোবস্ত করেছি, সেই আমাকে ডাকাতের আড্ডা দেখিয়ে দেবে। আমি মনে করছিলুম লোকজন নিয়েই যাব, কিন্তু পরে দেখলুম
মুঞ্জ ভিল যেরকম দুর্দান্ত, তার সঙ্গে লোকজন নিয়ে পেরে ওঠা অসম্ভব। কৌশলে কার্যসিদ্ধ করা চাই। অজয় সিংহ বললেন, যা ভালো বোঝো তাই করো, আশীর্বাদ করি, জয়ী হও। হাম্বির প্রণাম করে বিদায় হলেন। হাম্বির নিজের ঘরে বিশ্রাম করছিলেন। লক্ষ্মী রানী এসে বললেন, কই, তোর যাবার কি হলো? তোর তো লড়াই যাওয়ার কোনো চেষ্টাই দেখছি না। কি ভয় পেলি নাকি? এই যে বললি ঘোড়া ঠিক করতে যাচ্ছি, আর ঘরে এসে ঘুম দিচ্ছিস। হাম্বির একটুখানি হেসে বললেন, রোসো মা রোসো, ডাকাত ধরতে যাওয়া কি সহজ ব্যাপার? একটু ভেবে নিতে দাও, ফন্দি আঁটতে দাও। এ কি বুনো শুয়োর নাকি যে যাবো আর জনারের শীষ গেঁথে আনবো? লক্ষ্মী রানী বুঝলেন হাম্বির মুখে তামাশা করছে, কিন্তু মনে মনে যেন কি একটা মতলব স্থির করে বসে আছে। তিনি হাম্বিরের দিকে চেয়ে বললেন, বটে, আমার সঙ্গে তামাশা হচ্ছে? একটা জনারের শীষ দিয়ে একটা বুনো শুয়োর গেঁথে আন, তবে তোর বাহাদুরি বুঝি। দেখা যাবে তোমার ওই পুরনো তলোয়ার আর ওই দাগি ছোড়ায় কত দূর কি করো। এখন বল দেখি, তোর মতলব কি? তারপর মায়েতে ছেলেতে সেই নির্জন ঘরে সারা দিনে কত কি পরামর্শ হলো। সন্ধ্যা হয় হয় রানী লক্ষ্মী বললেন, তুই তবে প্রস্তুত হ, আর বিলম্ব করলে রাত্রি হয়ে পড়বে। হাম্বির বললেন, আর প্রস্তুতি কি, এই যেমন আছি তেমনই যাব। দেখো তো মা, আমার ঘোড়াটা এলো কিনা। রানী উঠে গেলেন। হাম্বিরের ঘোড়া প্রস্তুত হয়ে এলো। তিনি হাসতে হাসতে বললেন, দেখা যাক মা, পুরনো তলোয়ার, দাগি ছোড়া আর এই বেতো ঘোড়াটা নিয়ে কত দূর কি করতে পারি। মা আশীর্বাদ করলেন, জয়ী হও। হাম্বির সেকেলে তলোয়ার কোমরে গুঁজে সামান্য বেশে সেই বেতো ঘোড়ায় চড়ে বসলেন। সন্ধ্যার অন্ধকার গাঢ়তর হয়ে এলো। সূর্য অস্ত গেলেন। হাম্বিরকে নিয়ে সেই বেতো ঘোড়া খটর খটর করে গ্রাম ছাড়িয়ে বনের পথে প্রবেশ করলে। আরাবল্লী পর্বতের নিবিড় বনোচ্ছায়ায় ঘন অন্ধকার। দুহাত তফাতে লোক চেনা যায় না। হাম্বির তার বেতো ঘোড়াটাকে একদিকে ছেড়ে দিয়ে কালো কম্বল মুড়ি দিয়ে নিঃশব্দে সেই বনের অন্ধকারে লুকিয়ে পড়লেন। ছায়ার সঙ্গে যেন একটা ছায়া মিলিয়ে গেল। যেমন শিকারের সন্ধানে বাঘ ফেরে, তেমনি সে অন্ধকার বনে হাম্বির নিঃশব্দে, অতি সন্তর্পণে, গিরি নদীর পাড়ে পাড়ে, ঘন বনের ধারে ধারে, পাহাড়ের গহ্বরে গহ্বরে ডাকাতের সন্ধান করে চললেন। তৃষ্ণার সময় নদীর জল, ক্ষুধার সময় গাছের ফল, ঘুমের সময় পর্বতের গহ্বর, এমনি করে হাম্বিরের দিন কেটে চলল। যেসব মহাবনে মানুষের চলাচল নেই, দিবারাত্রি যেখানে কেবল সবুজ অন্ধকার আর বাঘ ভাল্লুকের গর্জনে পরিপূর্ণ, দিনের পর দিন হাম্বির সেই মহাবনের ভিতরে ঘুরে বেড়াতে লাগলেন। বনের আর অন্ত নেই। একদিন ঘোর অমাবস্যার রাত্রি। বনের ভিতর দিয়ে পথ দেখে চলা অসম্ভব। হাম্বির একটা প্রকাণ্ড শালগাছে চড়ে এদিক ওদিক চেয়ে দেখছেন আর মনে মনে ভাবছেন, দূর কর ছাই, ডাকাতের সন্ধান কি আর পাওয়া যাবে না? আজ তো এই অন্ধকারে আর পথ চলাই অসম্ভব। আজ রাত্রি দেখছি এই গাছটাতেই কাটাতে হলো। বনের তলায় মশাগুলো ভনভন করছে, দেখো। আবার ওই যে বাঘের গর্জনও ঘন ঘন শোনা যাচ্ছে। এত মশার ভনভনানি আর বাঘের গর্জন কোনোদিন তো শুনিনি। যাই হোক, আজ রাত্রিরে আর মাটিতে পা দেওয়া নয়। এ বনটায় তত গাছপালা নেই, কিন্তু জীবজন্তু দেখছি অনেক আছে। হাম্বির নিজেকে বেশ করে গাছের সঙ্গে বেঁধে নিদ্রা গেলেন। অনেক রাত্রে হাম্বিরের ঘুম ভাঙল। হাম্বির দেখলেন আকাশের একদিকে রাঙা আলো দেখা গিয়েছে। সকাল হয়েছে ভেবে হাম্বির উঠে বসলেন। কিন্তু সকাল হলো তো পাখি ডাকে না কেন? তবে ভ্রম হলো নাকি? হাম্বির বেশ করে চারিদিক দেখতে লাগলেন। সেই সময় যেন দুজন মানুষের সেই শাল গাছের তলায় কথা কইছে শোনা গেল। লোক দুটোর কথা কিন্তু বোঝা গেল না, কিন্তু দু একবার মুঞ্জ ডাকাতের আর সুজন বাহাদুরের নাম বেশ স্পষ্ট শোনা গেল।
হাম্বির আস্তে আস্তে গাছের ডাল বেয়ে খানিকটা নেমে কান পেতে শুনতে লাগলেন দুই পাহাড়িতে কথা বলছে। ওরে ভাই বদরি, তুই এখনো মুঞ্জ মুঞ্জ বলিস, তাই তো সে চটে যায়। মুঞ্জকে মুঞ্জ বলবো না তো কি, সে কি জানে না আমি তার চাচা হলেম? ওরে ভাই, সে কি এখনো চাচা ফাচা মানে? যেদিন থেকে সেই রাজপুতগুলোকে আর রানার ছেলেকে লড়াই হারিয়ে দিয়েছে সেই দিন থেকে তার মাথা বিগড়ে গেছে। সে এখন চায় আমরা তাকে রানা আর তার ছেলেকে কুমার বলি। রে রেখে দে তোর রানা, রেখে দে তোর কুমার, আমি তাদের চিরকাল বলবো মুঞ্জ আর ভুঞ্জ। তবে ভাই রঞ্জু, আজ তুই যে লাজ দেখাতে চলেছিস কেন? সর্দার আজ মেয়ের বিয়েতে মৌয়া খেয়ে নেশা করেছে, তোকে দেখলেই মাথা কাটতে আসবে। ওরে, এ কি বলিদানের মোষ পেয়েছিস যে টুক করে হাড়ি কাটে মাথা দেব? চল, এখন নাতনির বিয়েতে একটু আমোদ করা যাক। বাজে কেছায় কেবল রাত কাটালি। লোক দুটো হনহন করে উত্তরমুখ চলল। হাম্বির এতক্ষণে বুঝলেন তিনি ডাকাতের আড্ডায় এসে পড়েছেন। দূর থেকে মাদল আর ঝাঁঝরের হুম হুম ঝুমঝুম আওয়াজ অস্পষ্ট শোনা যাচ্ছে। মশালের আলো আকাশের একদিক রাঙা করে তুলেছে। হাম্বির তাড়াতাড়ি গাছ থেকে নেমে সেই লোক দুটোর সঙ্গ নিলেন। কত দিন কেটে গেছে। সুজন বাহাদুর ডাকাত ধরতে না পেরে কৈলোরের কেল্লায় ফিরে এসেছেন। হাম্বিরের কিন্তু কোনো খবর নেই। সকলেই বলছে নিশ্চয় তিনি ডাকাতের হাতে কাটা পড়েছেন। এমন সময় একদিন মহারানার সভায় হাম্বিরের এক পত্র এলো। হাম্বির উজলা গ্রাম থেকে লিখেছেন তিনি উজলা গ্রামে মুঞ্জ বাহাদুরকে মেবারে রানা করে রাজ সিংহাসন দিয়েছেন। নতুন রানা হাম্বিরকে কৈলোরের কেল্লা আর 100খানা গ্রাম জায়গির দিয়েছেন। অজয় সিংহ যদি সহজে কেল্লা ছেড়ে দেন তো ভালো, নচেত লড়াই নিশ্চয়। এবং মুঞ্জ বাহাদুর সশরীরে সগণে এসে কেল্লা দখল করবেন এই বিষয়ে সন্দেহ নাস্তি। শুনে সুজন সিংহ বলে উঠলেন, দেখলে ছোকরার কাণ্ডটা, দেখলে একবার? সে কি মনে করেছে দুমুঠো ডাকাতের দল নিয়ে মেবারের সিংহাসন দখল করবে? এত বড় তার আস্পর্ধা। অজয় সিংহ বললেন, হাম্বির কি এত দূর নীচ হবে? এ তো আমার বিশ্বাস হয় না। চিঠিটা কেমন কেমন শোনাচ্ছে না? প্রধানমন্ত্রী বললেন, কথাটা যদিও বিশ্বাসযোগ্য নয়, কিন্তু বলাও যায় না। আমার মনে হয় প্রস্তুত হয়ে থাকাই ভালো। আজকালের ছেলে কখন কি করে বসে তা তো বলা যায় না। সুজন সিংহ বললেন, তবে একবার মেবারের সমস্ত সামন্ত সর্দারকে খবর পাঠানো হোক। অজয় সিংহ বললেন, তাতে কাজ নেই। এ কি পাঠান বাদশা আসছে যে সামন্ত সর্দারদের খবর পাঠাতে হবে? লোকে যে হাসবে। সকলকে সাবধানে থাকতে বলো, হঠাৎ কেল্লায় ডাকাতি যেন না হয়। হাম্বিরকে লিখে দাও যেন এমন দুঃসাহসের কাজ না করে। আর একদল সৈন্য নিয়ে তুমি উজলা গ্রাম থেকে ডাকাতের দল তাড়িয়ে দাও গে। আর তারপর তো হাম্বিরকে বেঁধে আনো। সুজন সিংহ যে আজ্ঞে বলে উঠে গেলেন। কিন্তু তিনি মুঞ্জ ডাকাতের হাতে একবার পড়েছিলেন। সে যে কেমন সহজ ডাকাত বেশ চিনেছেন। ঘরে গিয়ে রাজবৈদ্যকে দিয়ে মহারানাকে বলে পাঠালেন, শরীর তার বড় অসুস্থ, কিছুদিন বিশ্রাম করতে পারলে ভালো হয়। ডাকাত ধরতে সেনাপতিকে পাঠালে চলে না? অজয় সিংহ বললেন, আচ্ছা, তাই হবে। সেদিন রাত্রে অজয় সিংহ লক্ষ্মী রানীর সঙ্গে দেখা করে হাম্বিরের পত্র দেখালেন। রানীমার অন্দরমহলে সেনাপতির তলব হল। তারপর হাম্বিরের নামে চিঠি নিয়ে সেনাপতি বিদায় হলেন। তার উপর হুকুম রইল হাম্বিরের পরামর্শ মতো খুব সাবধানে কাজ করবে। এদিকে উজলা গ্রামে শেয়াল রাজার মতো মুঞ্জ বাহাদুর রাজ সিংহাসন আলো করে বিরাজ করছেন। ডাইনে বামে গম্ভীরমল আর চুয়োমল দুটি নতুন মন্ত্রী কানে কলম গুঁজে বসে আছেন। আর রাজসভায় আছেন হাম্বির আর উজলা গ্রামের 2-1 পেট মোটা জোরদার আর 2-4 কালো মুস্কো পাহাড়ি ভিল।
একজন গরিব প্রজা খাজনা দিতে পারেনি, রাজার লোক তাকে বেঁধে এনেছে। মুঞ্জ রাজা হুকুম দিলেন, ওর মাথা কাটো। অমনি হাম্বির কানে কানে বললেন, এরকম করলে কিন্তু প্রজারা খাপ্পা হবে, ওকে কিছু বকশিস দিতে হুকুম হোক। অমনি 2 মোহর ইনাম হয়ে গেল। গরিব প্রজা 2 হাতে সেলাম ঠুকে বিদায় হলো। মনে মনে বললে, রাজা তো হাম্বির, এটা তো ডাকাত সর্দার, ওর কি আর মায়া দয়া আছে? এমন সময় কৈলোরের কেল্লা থেকে সেনাপতি এসে মুঞ্জ বাহাদুরের সঙ্গে দেখা করলেন। কথা স্থির হলো, মহারানা কৈলোরের কেল্লা হাম্বিরকে দিয়ে স্ত্রীপুত্র পরিবার নিয়ে কাশীবাস করুন, তার খরচপত্র রাজভাণ্ডার থেকে দেওয়া হোক, আর হাম্বির ভিল রাজার মন্ত্রী হয়ে রাজ্য শাসন করুন। সেজন্য তাকে সমস্ত খরচ খরচা ও মাসিক 6,000 তনখা ও চিতরের কেল্লা জায়গির দেওয়া হলো। গম্ভীরমল শর্ত আওড়ালেন। চুয়োমল একবার নামা লিখে হুজুরে পেশ করলেন, কিন্তু হুজুর তো পড়তে জানেন কত, কলম হাতে হাম্বিরের দিকে চাইলেন। হাম্বির বললেন, এসব পাকা দলিলে কলমের সই দেওয়া ভালো নয়। আমি বলি, মহারাজ, এতে পাঞ্জামোহর করে দিলেই ভালো হয়। মুঞ্জ বাহাদুর 2 হাতে কালি মেখে দলিলের পিঠে ছাপ দিতে লাগলেন। সেনাপতি দলিল নিয়ে বিদায় হলেন। মুঞ্জ বাহাদুর হাম্বিরের দিকে চেয়ে হাসতে হাসতে বললেন, হে তো বড় মজা, লড়াই নেই, হাঙ্গামা নেই, 1 হাতের ছাপেই কাজ সাফ। দিল্লির বাদশাকে এমনি একটা পাঞ্জা পাঠিয়ে চিতরের কেল্লাটা দখল নিলে হয় না? হাম্বির বললেন, আগে মেবার দখল করে নেওয়া যাক, তারপর দিল্লি পর্যন্ত ঠেলে যাওয়া যাবে। এখন একটু আমোদ আহ্লাদের হুকুম হোক। রানার সেনাপতি আমাদের জাঁকজমক দেখে যাক। মুঞ্জ রাজা বললেন, বন্ধু, তুমি যেমন ভালো বোঝো করো, কিন্তু দেখো, মাদলের বাজনা আর মহুয়ার কলসিটা ভুলো না, এ দুটো না থাকলে আমোদ হবে না। হাম্বির ভারে ভারে মহুয়ার কলসি, দলে দলে মাদলের ব্যবস্থা করলেন। উজলা গ্রামে ভিল রাজার রাজপ্রাসাদে আমোদের ফোয়ারা ছুটে গেল। সেনাপতি এলেন, গম্ভীরমল এলেন, চুয়োমল এলেন, হাম্বির এলেন। গ্রামের প্রজালোক, পাড়া প্রতিবেশী যে যেখানে ছিল সকলে এলো। আর সেই সঙ্গে এলো সাদা কাপড়ে ভদ্রলোক সেজে একদল রাজপুত সৈন্য। রাত্রি প্রায় শেষ হয়েছে, গ্রামবাসীরা যে যার ঘরে ফিরেছে। ভিলের দল মহুয়ার কলসি খালি করে যেখানে সেখানে গড়াগড়ি যাচ্ছে। সেই সময় হাম্বির তার বেতো ঘোড়ার পিঠে একটা রক্তমাখা চটের থলি চাপিয়ে উজলা গ্রাম থেকে বিদায় হলেন। সেনাপতির উপর ভিল রাজার রাজপ্রাসাদ জ্বালিয়ে দেবার হুকুম রইল। হাম্বির যেমন সন্ধ্যাবেলায় বেতো ঘোড়ায় চড়ে কৈলোরের কেল্লা থেকে বেরিয়েছিলেন, ঠিক তেমনি সন্ধ্যাবেলায় সেই বেতো ঘোড়ায় চড়ে কতদিন পরে রাজমুকুট সমেত মুঞ্জ ডাকাতের মুন্ডু নিয়ে ফিরে এলেন। কেল্লায় জয় জয়কার পড়ে গেল। মহারানা সেই ভিলের কাঁচা রক্তে হাম্বিরের কপালে রাজ টিকা লিখে দিয়ে বললেন, রাজপুতের নিয়ম, সিংহাসনে বসবার আগে টিকাজের ব্রত সাঙ্গ করতে হয়। আজ এই শত্রুর রক্তে তোমার এই ব্রত উদযাপন হলো। আজ থেকে সিংহাসন তোমার, রাজমুকুট তোমার। কিন্তু মনে রেখো, মেবারের মুকুট উদ্ধার হলো বটে, রাজ্য এখনো পাঠানের হস্তগত। তারপর মহারানা সুজন সিংহকে ডেকে 5 হাতিয়ার আর 1 ঘোড়া দিয়ে বললেন, তুমি মেবার ছেড়ে দক্ষিণ দেশে যাও, সেখানে তোমার ক্ষমতা থাকে তো নতুন রাজত্ব করো গিয়ে। মনে ভেবো না যে আমি তোমাকে স্নেহ করি না, কিন্তু আমি বেশ বুঝেছি তোমার নির্বাসনেই মেবারের মঙ্গল, তোমারও মঙ্গল। আর যদি ভগবানের ইচ্ছা হয়, তবে তোমার সন্তানেরা একদিন দক্ষিণ দেশে অখণ্ড রাজ্য বিস্তার করবে। যাও, মনে রেখো, তুমি সূর্য বংশের সন্তান। তোমা হতে যেন সে বংশের কলঙ্ক না হয়। নিজের ওপর নির্ভর করো, তবেই বড় হতে পারবে। হাম্বির এখন শুধু হাম্বির নয়, ভগবান একলিঙ্গের দেওয়ান মহারানা হাম্বির।
নামটা শুনতে যতখানি, হাম্বিরের রাজত্ব কিন্তু ততখানি ছিল না। থাকবার মধ্যে কৈলোরের কেল্লা, আশেপাশে খানকত গ্রাম, আর 2000 মাত্র রাজপুত সিপাহী। এবারের মহারানা যেন একজন ঠিক তালুকদার। এদিকে দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজির হয়ে মালদেব তখন চিতোরে বসে সমস্ত মেবার শাসন করছিলেন। চিতোর থেকে প্রায় 20 ক্রোশ দূরে কৈলোরের কেল্লা। কোনো কোনো দিন আকাশ পরিষ্কার থাকলে কৈলোর থেকে পাহাড়ের উপর চিতোরের কেল্লা ঠিক যেন একখানি জাহাজের মতো আকাশ সমুদ্রে ভেসে রয়েছে দেখা যেত। হাম্বির লক্ষ্মী মায়ের সঙ্গে কেল্লার ছাদে উঠে লোক যেমন ঠাকুর দর্শন করে, তেমনি চিতোর দর্শন করতেন। সেই সময়ে সূর্যের আলোয় সকালবেলায় সোনার আকাশপটে রাজপ্রাসাদের পাথরের দেওয়াল, দেব মন্দিরের সোনার চূড়ো নিয়ে পাহাড়ের উপরে চিতোরের কেল্লা ধীরে ধীরে ফুটে উঠত। হাম্বির বলতেন, ওই দেখো মা, আমার জাহাজ দেখা দিয়েছে। রানীমা বলতেন, জাহাজ তো তৈরি আছে, তুই যদি ঘুম দিতে থাকিস তবে জাহাজ যে বেদখল হয়। হাম্বির বলতেন, এ জাহাজ মারে কার সাধ্য? হাম্বির যে ঘুম দিচ্ছিলেন না এ কথা লক্ষ্মী রানী অতি অল্প দিনেই জানতে পারলেন। সেদিন দেওয়ালির পুজো। সন্ধ্যাবেলা হাম্বির এসে মাকে বললেন, মা, দেওয়ালির আলো দেখবে তো ছাদে এসো। রানীমা হেসে বললেন, আচ্ছা, তুই এত বড় হলি তবু মায়ের সঙ্গে তামাশা করার রোগটা তোর এখনো গেল না। এই মাঠের মধ্যে দেওয়ালির আলো কোথায় পেলি? এ কি তোর চিতোর যে ঘরে ঘরে লোকে আলো দেবে? দেখবে এসো না মা। বলে হাম্বির লক্ষ্মী রানীকে নিয়ে কেল্লার ছাদে উঠলেন। কার্তিক মাসের অমাবস্যা, কিন্তু আকাশ ছেয়ে তারা ফুটেছিল, যেন দেবতারা ফুল ছড়িয়ে গেছেন। হাম্বির হেসে বললেন, মা, কি চমৎকার বাহার দেখেছ? কিন্তু এ দেওয়ালি তো দেবতাদের, তোমারও নয় আমারও নয়। এখন একবার কৈলোরের দেওয়ালি, আমার দেওয়ালিরই আলোটা কেমন হয়েছে, এদিকে এসো দেখি। রানীমা চেয়ে চেয়ে দেখলেন কৈলোরের কেল্লার চারিদিকে পাহাড়ে পাহাড়ে আলো জ্বলছে। গ্রামের পথে, মাঠে ঘাটে, দিকে দিকে লক্ষ লক্ষ প্রদীপ, যেন তারার মালা, আলোর চাল। লক্ষ্মী রানী অবাক হয়ে হাম্বিরের মুখের দিকে চেয়ে বললেন, এই জনমানবহীন কৈলোরে এত আলো, এত লোক কোথা থেকে এলো? হাম্বির বললেন, ওই যে পাহাড়ের দিকে দেখেছ, ওই আলো সব ভিলেরা জ্বালিয়েছে। আর যে গ্রামের দিকে দেখছ, এইসব গ্রামবাসীদের দেওয়া। রানীমা বললেন, এত প্রদীপ, এত তেল, তুই এসব বুঝি চিতোর থেকে আমদানি করলি? হাম্বির বললেন, শুধু চিতোর থেকে নয়, সমস্ত মেবার থেকে প্রদীপ, তেল, প্রদীপ গড়াবার কুমোর, তেল জোগাবার তেলিও আমদানি করেছি। ওই দেখো কুমোর পাড়ায় মশাল জ্বলছে, যাত্রা শুরু হলো। ওই শোনো, তামুলি পাড়ায় ঢোল বাজছে, এখনই সংবার হবে। ওই যে মহাজনপট্টিতে নহবত বাজল, তোপখানায় বোমা ফাটল। দেখছো মা, হাম্বির তালাও ঘিরে ব্রাহ্মণের মেয়েরা কেমন প্রদীপ দিয়েছেন। লক্ষ্মী রানী বলে উঠলেন, কি আশ্চর্য, এ যে নগর বসিয়ে ফেলেছিস দেখি। আমি বলি, তুই বুঝি শুধু বসে বসে ঘুম দিস, ভিতরে ভিতরে তোর এত বুদ্ধি। হাম্বির বললেন, তা যাই হোক মা, এখন আমার এই নগরের একটি ভালো নাম তোমায় বেছে দিতে হবে। লক্ষ্মীপুর কেমন নাম? রানীমা বললেন, আরে না না, ও যে বাঙালি রকমের শোনাচ্ছে, আমি একটা ভালো নাম সন্ধান করছি। শুধু নাম নয়, তার সঙ্গে একটি লক্ষ্মী বউ। তুই আর দিন কতক সবুর কর। দুজনে যখন এই কথা হচ্ছে, সেই সময় চিতোর থেকে মালদেবের দূত আর একজন ব্রাহ্মণ হাম্বিরের বিয়ের সম্বন্ধ নিয়ে কৈলোরে উপস্থিত হলো। ব্রাহ্মণ এসে মালদেবের চিঠি আর একটা রূপোর পাতে মোড়া নারকেল এনে লক্ষ্মী রানীর সম্মুখে ধরে দিলেন। রানী চিঠিখানি খুলে পড়তে লাগলেন। লেখা রয়েছে, আমার কন্যা রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী,
তাকে আপনার চরণে দাসী করে আমার কুলকে পবিত্র করুন। আমি পাঠানের আশ্রয়ে আছি বটে, কিন্তু ধর্ম ছাড়িনি। রানী হাম্বিরের দিকে চেয়ে বললেন, দেখ দেখি, মালদেব চিতোর থেকে কেমন সুন্দর নারকেলটি পাঠিয়েছেন। এটা আজ দেওয়ালির পুজোয় কাজে লাগবে। হাম্বির বললেন, বেশ ফলটি, কিন্তু মা, এটার উপর প্রথম থেকেই আমার লোভ পড়ছে। তাই এটা আর দেবতাদের দিয়ে কাজ নেই, এটা বরং আমাকে দাও। রানী হেসে বললেন, তা বেশ, তোমাকেই দেওয়া গেল। রাজাও একরকম দেবতাই তো। কিন্তু শুধু ফলটি নিলে তো চলবে না, সঙ্গে সঙ্গে এই চিঠিখানি, আর এখানি যে লিখেছে তার মেয়েটিকেও তোমাকে নিতে হচ্ছে। যাও, এই ব্রাহ্মণকে নিয়ে এই চিঠির একটা ভালো করে জবাব লিখে দিয়ে এসো। আমি ততক্ষণে পুজো সেরে আসি। রানী পুজোয় গেলেন। হাম্বির ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্যাপারখানা কি বলো দেখি। ব্রাহ্মণ বললেন, মহারানা, সভায় চলুন, সমস্ত খুলে বলবো। বিয়ের সমস্ত ঠিকঠাক করে মালদেবের দূত চিতরে ফিরে গেল। এদিকে কৈলোরে বরযাত্রার উদ্যোগ চলতে লাগলো। যত বুড়ো বুড়ো রাজপুত সর্দার লক্ষ্মী রানীকে ধরে বসলেন। মালদেব হাজার হোক শত্রুপক্ষ তো বটেই, মহারানাকে সেখানে বিনা পাহারায় পাঠানো কোনো মতেই উচিত নয়। রানীর হুকুমে 500 রাজপুত সেপাই বরযাত্রীর সঙ্গে যাওয়ার জন্য প্রস্তুত হল। হাম্বির মাকে প্রণাম করে বিদায় হলেন। লক্ষ্মী রানী আশীর্বাদ করলেন, বৎস, মালদেবের কন্যার সঙ্গে মেবারের রাজলক্ষ্মীও তোমাকে বরণ করুন। কৈলোর থেকে চিতোর অনেক দূর, কিন্তু হাম্বিরের ঘোড়া যেন উড়ে চলল। বরযাত্রীরা যখন চিতোরের সম্মুখে উপস্থিত হলেন তখন প্রায় সন্ধ্যা হয়েছে। পশ্চিমের আলোয় আকাশ ছেয়ে গেছে, ঠিক যেন দেবদূতেরা মহারানার মাথায় ছাতা ধরেছেন। কিন্তু মালদেব, যার কন্যা আজ মেবারের অধীশ্বরী রাজরাজেশ্বরী হতে চলেছেন, তিনি কোথায়? কেল্লার দরজায় একটিমাত্র প্রহরী মহারানাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে দুয়ার ছেড়ে পাশে দাঁড়াল। মঙ্গল শাঁখ নেই, কন্যা যাত্রীর আনন্দ নেই, যেন কোনো নির্জন পুরীতে হাম্বির প্রবেশ করলেন। বুড়ো মন্ত্রী এসে হাম্বিরের কানের কাছে বললেন, মহারানা, যেন কেমন একটা ঠেকছে। মালদেবের লক্ষণ ভালো নয়। আমার মতে কেল্লার মধ্যে প্রবেশ করা উচিত হয় না। হাম্বির বললেন, নিজের কেল্লায় প্রবেশ করব, তার আবার ভয়টা কি? চলে এসো। সেই সময় ফটকের এক কোণ থেকে মালদেব এসে বললেন, মহারানা, আমারও সেই আশা ছিল। আপনি নিজের ঘরে আসছেন, তার জন্য আবার অভ্যর্থনাই বাকি, বাজনা বাদ দিই বা কেন? মন্ত্রী বললেন, মালদেব, তুমি কি জানো না, রাজপুতের নিয়ম আছে বিবাহের রাত্রে ফুলের কেল্লা দখল করে তবে কন্যাকর্তার বাড়িতে বর প্রবেশ করেন। তোমার কন্যার সখীরা সে আয়োজন করেননি কেন? মালদেব বললেন, মন্ত্রী, আমি কন্যার পিতা বটে, কিন্তু বাড়ি আমার কোথায়? এটা যে মহারানার নিজেরই কেল্লা। নিজের ঘরে নিজে মহারানা এসে প্রবেশ করেছেন, সেখানে আমার কন্যার সখীরা এসে তাকে বাধা দেওয়ার সাহস পাবে কেন? মন্ত্রী একটু হেসে বললেন, দেখছি বাদশাহের মজলিসে আনাগোনা করে আপনার কুসংস্কার অনেকটা দূর হয়েছে। এখন চলুন, বিবাহ কার্য সুসম্পন্ন করুন। লক্ষ্মী রানীর হুকুম, আজ রাত্রি বরকন্যা নিয়ে আমরা কৈলোরে ফিরে যাব। হাম্বিরের পিতামহ যে রাজসভায় বসে রাজত্ব করতেন, সেই ঘরে হাম্বিরকে নিয়ে মালদেব যখন উপস্থিত হলেন, তখন হাম্বিরের বুকের ভিতরটা কেমন যেন করে উঠল তা বলা যায় না। তার মনে হলো যেন সেই প্রকাণ্ড ঘরের একধারে চিতোরের শূন্য রাজসিংহাসন ঘিরে ছায়ার মতো সব বীর পুরুষরা দাঁড়িয়ে রয়েছেন, এক দৃষ্টিতে তাঁর দিকে চেয়ে। তাদের গায়ে সোনার সাজোয়া, হাতে খোলা তরোয়াল, কারো মুখে কথা নেই। হাম্বিরের সঙ্গে যত রাজপুত এসেছিল সবাইকার চোখ সেই সিংহাসনের দিকে।
প্রকাণ্ড ঘরের আবছায়া অন্ধকারে চিতরের শূন্য সিংহাসনের উপর সোনার রাজছত্র আলো পেয়ে একেবারে ঝলমল করছে, আবার যেন অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। হাম্বিরের সঙ্গে 500 রাজপুত সেই সিংহাসনকে নমস্কার করে যেমন উঠে দাঁড়ালেন, অমনি সেই অন্ধকার ঘর আলো করে কমল কুমারী সখীদের সঙ্গে এসে হাম্বিরের গলায় পদ্মফুলের মালা দিলেন। চিতরের রাজলক্ষ্মী এতদিন অনাথা বিধবার মতো শূন্য রাজপুরে যেন একা ছিলেন। আজ যেন কতদিন পরে চিতরের রাজকুমার এসে তাকে হাত ধরে বরণ করে নিলেন। কতদিন পরে চিতরের কেল্লায় আর একবার মঙ্গল শাঁখ বেজে উঠল। চিতরের গড় বড় বড় তালা বন্ধ ঘর নিয়ে এতদিন শূন্য পড়েছিল, আর সেই শাঁখের শব্দে 500 রাজপুতের তলোয়ারের ঝনঝনায় একেবারে যেন লোকে লোকারণ্য বোধ হতে লাগলো, যেন তার আগেকার শ্রী আবার ফিরে এলো। সেই দিন থেকে 2 বৎসর না যেতে সত্যই হাম্বির এসে চিতরের কেল্লা দখল করে নিলেন। দিল্লির নবাব মোহাম্মদ খিলজির কাছে এ খবর পৌঁছতে গেল মালদেবের পুত্র বনবীর। তার আশা ছিল মালদেবের পরে সেই চিতরে বসে রাজত্ব করবে, তাই সে মোহাম্মদ খিলজির সঙ্গে পাঠান ফৌজ নিয়ে চিতরের দিকে আসতে লাগলো। সিঙ্গলিতে পাঠান বাদশাহ ফৌজ নিয়ে তাম্বু গেড়েছেন। লক্ষ্মী রানীর সঙ্গে কমল কুমারী আর 1 বছর রাজকুমার খেট সিংহকে আর একবার কৈলোরের কেল্লায় পাঠিয়ে দিয়ে হাম্বির যুদ্ধে গেলেন। বাঘ যেমন হরিণের পালের উপর ঝাঁপিয়ে পড়ে, তেমনি রাজপুত সৈন্য পাঠান ফৌজের উপরে গিয়ে পড়ল। সেবার মোহাম্মদ খিলজিকে আর দিল্লির মুখে ফিরে যেতে হলো না। হাম্বির তার 2 পায়ে শিকল দিয়ে চিতরের কেল্লায় এনে তাকে বন্ধ করলেন। বনবীরেরও সেই দশা। কমল কুমারীর ভাই বলে সে সেই যাত্রায় হাম্বির তাকে প্রাণে না মেরে বন্দি করে কৈলোরে নিয়ে উপস্থিত হলেন। হাম্বির থাকেন কৈলোরে, আর চিতরে কড়া পাহারার মধ্যে থাকেন দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি। 1 মাস 2 মাস 3 মাস যায়, হাম্বির আর চিতরে যাবার নামগন্ধ করেন না। একদিন লক্ষ্মী রানী তাকে ডেকে বললেন, তুই কি পাঠান বাদশাকে চিতর ছেড়ে দিলি নাকি? যেখানে তোর রাজ সিংহাসন, সেই চিতর ছেড়ে কৈলোরে এসে বসে থাকা তো আর সাজে না। তোর রাজা হয়ে রাজ সিংহাসনে বসবার ইচ্ছে কি নেই? হাম্বির বললেন, মা, চিতরের সিংহাসনে বসতে হলে কি চাই তা জানো? শুধু মুঞ্জ ডাকাতের হাত থেকে চিতরের রাজমুকুট কিংবা পাঠান ফৌজের কাছ থেকে চিতরের গড়টা কেড়ে নিলে বাপ্পারাওয়ের সিংহাসনে বসা যায় না। ভবানী মায়ের হাতের খাঁড়াখানি যতদিন না সন্ধান করে পাওয়া যায়, ততদিন তো রাজা হওয়া যাবে না। আগে সেই খাঁড়াখানির পুজো দিয়ে তবে রাজ সিংহাসনে বসা চাই। সে খাঁড়া যে এখন কোথায় তা কেউ জানে না। কেউ বলে পাঠানেরা লুট করে নিয়ে গেছে, কেউ বলে রানী পদ্মিনীর সঙ্গে সেই খাঁড়া চিতার আগুনে ছাই হয়ে গেছে। লক্ষ্মী রানী বললেন, আমি এই 2টো কথার একটাও বিশ্বাস করিনি। লোকে যাই বলুন, আমার বিশ্বাস ভবানীর খাঁড়া এখনো চিতরেই আছে। কেবল চিতরে এমন কেউ কাজের লোক নেই যে সেই খাঁড়াখানি যত্ন করে সন্ধান করে। লোকেরই বা দোষ দি কেন? চিতরের যে রাজা, তারই যখন কোনো চেষ্টা দেখা যাচ্ছে না, তখন সামান্য লোকের কি এত আর গরজ হবে খাঁড়াখানা সন্ধান করে তাদের রাজার হাতে তুলে দেয়? সেই দিন হাম্বির মায়ের পায়ে হাত দিয়ে শপথ করলেন, ভবানীর খাঁড়া উদ্ধার করে তবে অন্য কাজ। সন্ধ্যা হয়ে এসেছে, আকাশে মেঘ করে একটু একটু বৃষ্টি পড়ছে। হাম্বির ও কমল কুমারী দুজনে লুকিয়ে চিতরের কেল্লায় এসেছেন। গ্রামবাসী চাষা চাষির সাজে কমল কুমারী পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন, আর হাম্বির তার সঙ্গে গায়ে একখানা মোটা কম্বল জড়িয়ে মস্ত পাগড়িতে মুখের আধখানা ঢেকে গুটি গুটি চলেছেন, বরাবর যেদিকে শ্মশান সেই দিকে। আকাশে কালো কালো মেঘ হু হু করে পূব থেকে পশ্চিমে ছুটে চলেছে। ঝড়ের তাড়ায় বড় বড় গাছের ডালগুলো মচমচ করে শব্দ করছে। চারিদিকে ঘোর অন্ধকার, কেউ কোথাও নেই। বাতাস এমন ঠান্ডা যে গায়ে লাগলে গা কাঁটা দিয়ে ওঠে।
এই অমাবস্যার রাত্রে ঝড়ে জলে ঘোর অন্ধকারে কমলকুমারী হাম্বিরকে নিয়ে মহাশ্মশানের ভিতরে এসে উপস্থিত হলেন। চোখে কিছুই দেখা যায় না, কেবল একদিক থেকে ঝরঝর করে একটা শব্দ আসছে, যেন অন্ধকারের ভিতরে একটা ঝর্ণা পড়ছে। যেদিক থেকে জলের শব্দ আসছিল সেই দিকে দেখিয়ে কমলরানী হাম্বিরকে বললেন, ও ঝর্ণার ধারে পাহাড়ের গায়ে একটা প্রকাণ্ড বটগাছ, তারই পাশ দিয়ে সুড়ঙ্গ পাতালের দিকে নেমে গেছে। সেই সুড়ঙ্গের ভিতরে পদ্মিনী রানী চিতার আগুনে পুড়ে মরেছিলেন। ওই সুড়ঙ্গের শেষে একটা গুহায় কারুণী দেবীর মন্দির। শুনেছি সেইখানে একটা অজগর সাপ পাহারা দিচ্ছে, আর ঠিক তার মাথার উপরে ভবানীর খাঁড়া ঝুলছে। আমি অনেকবার সেই সুড়ঙ্গ পর্যন্ত গিয়েছি, কিন্তু ভিতরে যেতে সাহস হয়নি। হাম্বির বললেন, তুমি সুড়ঙ্গ পর্যন্ত আমার সঙ্গে চলো, সেই বটগাছের তলায় তোমাকে রেখে আমি ভিতরে যাব। শ্মশানের এক ধার দিয়ে একটা আঁকা বাঁকা সুড়ি পথ অন্ধকারের দিকে নেমে গেছে। দুজনে সেই পথে পায়ে পায়ে চললেন। কত দূর চলে গিয়ে সামনে একটা জলের নালা, আর রাস্তা নেই। পাথর কেটে ঝর্ণার জল কলকল করে ছুটে চলেছে। নালার জল এক হাঁটু, কিন্তু বরফের মতো ঠান্ডা, পা রাখা যায় না। হাম্বির কমলরানীকে দুই হাতে তুলে ধরে সেই জলের উপর দিয়ে হেঁটে সেই বটগাছের দিকে চললেন। শুনতে পাচ্ছেন যেন দূরে পাহাড়ের ভিতর থেকে ঝনঝন করে একটা শব্দ আসছে, কারা যেন লোহার কপাট ধরে নাড়া দিচ্ছে। বটগাছের একটা শিকড় ধরে হাম্বির ডাঙায় উঠলেন। সেখানটা এমন নিস্তব্ধ, এমন অন্ধকার যে মনে হয় পৃথিবী ছেড়ে কোথাও এসেছি। সেই বটতলায় কমলরানীকে বসিয়ে রেখে হাম্বির অন্ধকারে দুই হাত বাড়িয়ে সুড়ঙ্গের ভিতর নেমে চললেন। দুদিকে পাহাড়ের দেওয়াল বেয়ে জল পড়ছে, একটু আলো নেই, একটু শব্দ নেই, সামনে কিছু দেখা যাচ্ছে না, পিছনে কিছু সাড়া দিচ্ছে না। নীল অন্ধকারের ভিতর দিয়ে হাম্বির একা চলেছেন। একবার তার পায়ে ঠেকেই কি একটা গড়গড় করে গড়িয়ে গেল। হাম্বির সেটা তুলে দেখলেন একটা মরার মাথা। কখনো তার পায়ের চাপে একখানা শুকনো মরার হাড় মড়মড় করে গুঁড়িয়ে গেল, কখনো বা পাহাড়ের ফাটল বেয়ে একটা গাছের শিকড় নেমেছে, সেটা তার হাতে ঠেকতে মনে হলো যেন সাপের গায়ে হাত পড়েছে। কখনো তিনি দূর থেকে যেন একটা ফোঁস আওয়াজ শুনতে পাচ্ছেন, কখনো মনে হচ্ছে কারা যেন ফিস ফিস করে কথা বলছে। এক এক জায়গায় আলেয়া একবার তপ করে জ্বলেই নিভে যাচ্ছে। কোথাও মনে হচ্ছে পাহাড়ের দেওয়াল কত দূরে যেন সরে গেছে, আবার এক এক জায়গায় দেওয়াল যেন চেপে পড়তে যাচ্ছে। এক জায়গায় শুনলেন মাথার উপর থেকে কাদের যেন কান্নার শব্দ আসছে। পা যেন তার ছাই গাদায় বসে যেতে লাগলো। মাথার উপর চেয়ে হাম্বির দেখলেন অনেক দূরে নীল আকাশ দেখা যাচ্ছে। চারিদিকে তার গোল পাথরের দেওয়াল, কোনো দিকে তার যাওয়ার পথ নাই। সেই অন্ধকূপের ভিতর হাম্বির চারিদিকে হাতড়ে বেড়াতে লাগলেন। নিচে পথ নেই, উপরে পথ নেই, আশেপাশে পাথরের দেওয়াল, তারই মাঝে স্তূপাকার ছাই। চলতে গেলে পা বসে যায়। কতক্ষণ হাম্বির সেখানে দাঁড়িয়ে রয়েছেন, এমন সময় পাথরের দেওয়ালের উপর থেকে শুনলেন শাঁখ ঘণ্টার শব্দ আসছে। দেখতে দেখতে হাম্বিরের চোখের সামনে খানিকটা পাথরের দেওয়াল দু ফাঁক হয়ে সরে গেল। সেই ফাঁক দিয়ে হাম্বির দেখলেন গেরুয়া কাপড়, রুদ্রাক্ষের মালা পরা 5 জন ভৈরবী আগুনের উপর একখানা প্রকাণ্ড লোহার কড়া নিয়ে বসে রয়েছেন। অনেক দূরে কারুণী দেবীর সোনার মূর্তি আগুনের আলোয় ছকছক করছে। হাম্বির নির্ভয় কারুণীর মন্দিরে, যেখানে ভৈরবীরা বসে রয়েছেন, সেখানে উপস্থিত হলেন। হাম্বিরকে দেখে ভৈরবীরা বিকট চিৎকারে বলে উঠলেন, কে রে তুই, কি চাস? হাম্বির নির্ভয় বললেন, আমি এসেছি যা আমার তাই চাইতে। মা ভবানী বাপ্পাকে যে খাঁড়া দিয়েছিলেন, সে খাঁড়া এখানে আছে, আমি তাই চাই। তারই জন্য আমার মা আমাকে পাঠিয়েছেন।
আমি চিতোরের রানা হাম্বির। ভৈরবীরা হাম্বিরের কথায় কোনো উত্তর না দিয়ে আগুনের উপর সেই লোহার কড়াখানার দিকে দেখিয়ে দিলেন। হাম্বির ছুটে গিয়ে যেমন সেই কড়াখানার ভিতরে হাত দিয়েছেন, অমনি কোথায় সে আগুন, কোথায় সেই কড়া, কোথায় বা সেই ভৈরবীর দল। হাম্বির দেখলেন ভবানীর খাঁড়া হাতে তিনি কমল রানীর কাছে এসে দাঁড়িয়েছেন, আর অজগর সাপের মতো খানিকটা ধোঁয়া সেই সুড়ঙ্গের মুখ থেকে বেরিয়ে চলেছে আস্তে আস্তে। হাম্বির ভবানীর খাঁড়া হাতে যেদিন চিতোরের রাজ সিংহাসনে উঠে বসলেন, সেদিন সমস্ত রাজস্থানে জয় জয়কার পড়ল। দিল্লির বাদশাহ মোহাম্মদ খিলজি সেদিন 50 লাখ মোহর হাম্বিরকে নজর দিয়ে প্রতিজ্ঞা করলেন এ জীবনে আর চিতোরমুখ হবেন না। তবে তিনি ছাড়া পেলেন। কমল কুমারী হাম্বিরকে ভবানীর খাঁড়াখানির সন্ধান দিয়েছিলেন বলে হাম্বির তাঁর কথায় বনবীরকে ছেড়ে দিলেন, আর কৈলোরের কেল্লার নাম রাখলেন কমলবীর। লক্ষ্মী রানী হাম্বিরকে সিংহাসনে বসিয়ে উজলা গ্রামে তার বাপের বাড়ি চলে গেলেন, তাঁর সেই ছেলেবেলার ঘরে, নদীর পাড়ে, ক্ষেতের ধারে। শুনছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী সিরিজের হাম্বির ও হাম্বিরের রাজ্যলাভ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।